কর্ণাটকে ভোটের দামামা বেজে গিয়েছে। আগামী 10ই মে সেখানে বিধানসভা ভোট। তার জেরে দক্ষিণের এই রাজ্যে জোর কদমে শুরু হয়েছে নির্বাচনী প্রচার। বৃহস্পতিবার ম্যাঙ্গালুরু ও উডুপিতে গিয়ে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান রাহুল। একই সঙ্গে কর্ণাটকে কংগ্রেস ক্ষমতায় এলে জনগণের জন্য কি কর্মসূচি নেওয়া হবে তারও স্পষ্ট রূপরেখা দিয়েছেন তিনি। রাহুলের প্রচার একদিকে যেমন ছিল কর্ণাটক বিধানসভা প্রসঙ্গ, একই সঙ্গে আগামী বছর লোকসভায় বিজেপিকে হটানোর কথাও ছিল তার গলায়। এদিন দলীয় সমাবেশে বক্তৃতা রাখতে গিয়ে তিনি বলেন, যদি কর্ণাটকে তাদের সরকার ক্ষমতায় আসে তাহলে বিনামূল্যে বাস পরিষেবা পাবেন মহিলারা। এছাড়াও 2024 সালে কেন্দ্রের কংগ্রেস সরকার গড়লে 50% সংরক্ষণের যে সীমাবদ্ধতা রয়েছে সেই কোটা সরিয়ে দেবেন তিনি। এদিকে কংগ্রেস ক্ষমতায় এলে জাতিভিত্তিক সমস্ত বর্ণের জন্য সংরক্ষণের সীমা বর্তমান 50 থেকে 75% বৃদ্ধি করবে। সম্প্রতি এই কথা বলেন কর্ণাটকের বর্ষিয়ান নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামায়া। তার মন্তব্যকে সমর্থন করে এদিন রাহুল গান্ধীও বলেন, 50% সংরক্ষণের যে সীমাবদ্ধতা রয়েছে 24-এর ভোটে কেন্দ্রে ক্ষমতায় এলে তারা তা তুলে দেবেন। কংগ্রেস জানিয়েছে, আমরা ভোক্কালিগা বা লিঙ্গায়ত বা অন্য কোনো সম্প্রদায়ের জন্য সংরক্ষণ বৃদ্ধির বিরুদ্ধে নয়। আমরা তাদের জনসংখ্যার ভিত্তিতে সংরক্ষণ বৃদ্ধিকে সমর্থন করি। জনসংখ্যার ভিত্তিতে মুসলিমদের জন্য 4%, ভোক্কালিগার জন্য 2 এবং লিঙ্গায়তের জন্য 2% সংরক্ষণের বৃদ্ধির পক্ষে কংগ্রেস। অন্যদিকে জাতিশুমারির তথ্য প্রকাশ না করার জন্য প্রধানমন্ত্রী তীব্র সমালোচনা করেন রাহুল। তিনি বলেন, শেষ 2011-12 সালে জাতিভিত্তিক জনগণনা করেছিল কংগ্রেসের ইউপিএ সরকার। তারপর থেকে একবারও জাতিশুমারি হয়নি। 2014 সালে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে কংগ্রেস দাবি করেছিল জাতিশুমারি প্রকাশ্যে আনতে হবে, যাতে দেশ জানতে পারে বর্তমানে ওবিসি, দলিত এবং উপজাতিদের জনসংখ্যা কত। তবে তাতে কর্ণপাত করেনি বিজেপি সরকার। এদিনের সভাতে রাজ্যের মৎস্যজীবীদের সঙ্গেও কথা বলেন রাহুল। কংগ্রেস নেতা রাহুল আরও জানান, কংগ্রেস কর্ণাটকে ক্ষমতায় এলে তাদের 10 লক্ষ টাকার বিমা এবং জেলেদের 1 লক্ষ টাকা সুদমুক্ত ঋণ এবং প্রতিদিন 500 লিটারের জন্য 25 টাকা ডিজেল ভর্তুকি দেবে। মৎস্যজীবীদের ঋণ মুকুবের দাবি সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি পরবর্তী মুখ্যমন্ত্রীর উপর নির্ভর করছে। এছাড়াও তিনি বলেন, কংগ্রেস ক্ষমতায় এলে মৎস্যজীবীদের জন্য একটি সমস্যা সমাধান মন্ত্রক বানাবেন, যেখানে তারা তাদের যাবতীয় সমস্যার কথা বলতে পারবেন। এনবিটিভি। अगर नरेंद्र मोदी जी ओबीसी की बात करते हैं तो फिर सचमुच में हम ओबीसी की बात क्यों ना करें। और ओबीसी वर्ग के सामने 2-3 बड़े मुद्दे हैं, देश के मुद्दे हैं, उनके बारे में आपको थोड़ा सा बताना चाहता हूं। अगर हम चाहते हैं कि ओबीसी को ताकत दी जाए, राजनीतिक ताकत, आर्थिक ताकत, तो सबसे पहला कदम हमें यह मालूम होना चाहिए कि हिंदुस्तान में ओबीसी हैं कितना। अगर हम ओबीसी को ताकत देना चाहते हैं तो पहले यह समझना होगा कि देश में ओबीसी कितने हैं, दलित कितने हैं, आदिवासी कितने हैं। अगर हमें यही नहीं मालूम तो हम ओबीसी को शक्ति, ओबीसी को ताकत कैसे दे सकते हैं। जब हमारी सरकार थी, यूपीए की सरकार थी, 2011 में हमने सेंसस किया था और पहली बार हमने सेंसस में सवाल पूछा था कि भैया आप ओबीसी हो, आप दलित हो, आप आदिवासी हो, आपकी जात क्या है। और पूरा का पूरा डेटा हिंदुस्तान की सरकार के पास है, मगर नरेंद्र मोदी जी ने डेटा पब्लिक नहीं किया है, छुपाया हुआ है। दिल्ली की सरकार को मालूम है ओबीसी की कितनी आबादी है हिंदुस्तान, अगर दिल्ली की सरकार किसी को बता नहीं रहे। तो मोदी जी, अगर आप सचमुच में ओबीसी को ताकत देना चाहते हो, आर्थिक ताकत देना चाहते हो, राजनीतिक ताकत देना चाहते हो, तो सेंसस में जो डेटा है उसको पहले आप पब्लिक कीजिए, कि देश को पता लगे कि इस देश में ओबीसी वर्ग कितना है, दलित वर्ग कितना है, आदिवासी वर्ग कितना है।